জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী, এটা আমরা বারবার শুনে এসেছি। কিন্তু এই যে মহাভারতটা হচ্ছে, যে মহাভারতে একটা অর্জুন আছে, গান্ডীব আছে, ধনুক আছে, সেখানে অর্জুনের যারা বিশ্বস্ত সেনাপতি, সেই সেনাপতিরা বিভীষণের মতন কাজ করছেন নাকি, মির্জাফরের মতন কাজ করছেন নাকি, গদ্দারের মতন কাজ করছেন নাকি? এবং এইটা শুধুমাত্র যে ভাটপাড়ার রাজনীতিতে এই প্রথম হলো তা নয়, গোটা বাংলাতে আমরা দেখেছি যে আজকে যে সাদা ছিল কালকে সে সবুজ, আজকে যে গেরুয়া ছিল কাল সে লাল। আমরা দেখতে পেয়েছি একের পর এক এই গোটা বাংলাতে যারা কালকে অবধি আপনাদেরকে বোঝাচ্ছিল যে শাসক কতটা খারাপ, পশু, সেই শাসকের পাশে দাঁড়িয়ে পড়ছে। এবং এই পুরো জিনিসটা হচ্ছে পুরো ভোটের আগে তিনটে পুরো ভোট, তিনটে পুরো সভা, এবং তিনটে পুরো সভা অপ্রতিদ্বন্দ্বী ভাবে তৃণমূল জিতে গেল। বিজেপি একদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বলছে যে সন্ত্রাস, এত ভয়ঙ্কর সন্ত্রাস হচ্ছে যার জন্য এজেন্ট বসানো যাচ্ছে না, যার জন্য ক্যান্ডিডেট দেওয়া যাচ্ছে না, সে কারণে ভয় দেখিয়ে গাঁজা কেস দিয়ে একের পর এক এজেন্সি লাগিয়ে সমস্ত ক্যান্ডিডেটকে তৃণমূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সিআইডি লাগিয়ে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে ইডি সিবিআই এর কথা। আসলে কি তাই? আজকে আমি এবং বিশাখা এই জিনিসটা নিয়ে কথা বলবো। এবং বিশাখা, যে কথাটা বারবার আমরা বলছি যে অর্জুন সিং এর বাড়িতে এবার আক্রমণ, ভয়টা কিসের? বোমের আক্রমণ নয়, তাই তো বিশাখা? একদমই তাই। বোমের আক্রমণ নিয়ে তো এর আগে অনেক কথা হয়েছে, কিন্তু তার মধ্যেই এবার যখন দেখা যাচ্ছে অর্জুন সিং এর গড় বলে যেটা খ্যাত সেই জায়গাটা, অর্থাৎ জগদ্দল, টিটাগড়, ব্যারাকপুর সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো থেকে এর আগে বলা হতো যত ভোট হয়েছে সে অর্জুন সিং যেখানেই থাকুন, যে দলেই থাকুন, তৃণমূলে থাকুন বা বিজেপিতে থাকুন, সেই গড় কিন্তু নিজের জন্য আটকে রেখেছেন। তিনি নিজের জন্য একেবারে অপ্রতিরোধ্য গড় বানিয়ে ফেলেছিলেন। কিন্তু সেই গড় থেকে আমরা দেখতে পাচ্ছি 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে একে একে কোথাও যেন সেনারা অন্য দলে চলে যাচ্ছেন, এবং তারপরে তার নিজের আত্মীয়দের মধ্যেই যেভাবে তারা তৃণমূল শিবিরে চলে গেলেন, সেটা নিয়ে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবং সেই নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। আর সেই তরজা থেকেই উঠে আসছে আমাদের প্রতিবেদন। ভাটপাড়া রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায় এটা অর্জুন গড়। তৃণমূল হোক বা বিজেপি, যখনই যে দলে থেকেছেন ভাটপাড়া তখনই অর্জুনের। এমনকি লোকসভা ভোটের আগে অর্জুন গড়ে সভাও করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাটপাড়া আছে অর্জুনেই। 2021-এর ভোটেও নড়চড় হয়নি করে, কিন্তু 21-এর পর থেকেই বিজেপির পালে হাওয়া কমতে শুরু করেছে বলে মত রাজনৈতিক মহলের। একের পর এক নেতা বিজেপি ছেড়ে ফের ঢুকছেন তৃণমূলে। এবার রাজ্যে 2022-এর পুরো ভোট বেশ কয়েকটি জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমূল। বাকিগুলিতে লড়াই স্পষ্ট, তৃণমূল বনাম বিজেপি। কিন্তু সেই দৌড়ে কি পিছিয়ে পড়লেন অর্জুন সিং? কারণ রাজনৈতিক ধাক্কা এবার তার পরিবার থেকেই। তার মানে এদের আগে থেকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে রেখেছিল বিজেপিকে সঙ্গে বেইমানি করার জন্য, এটা প্রমাণ হয়েছে। নিশ্চিত রাজনীতিক জীবনে অত বড় সাইডব্যাক আমি কোনোদিন পাইনি। আমি জানতাম নাকি রামের ঘরে বিভীষণ জন্মেছে। অর্জুন সিং এর ভগ্নিপতি সুনীল সিং, অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং, সুনীল সিং এর ছেলে আদিত্য সিং। জল্পনা ছিলই সুনীল সিং, সৌরভ সিংরা যোগ দেবেন তৃণমূলে। আনুষ্ঠানিকভাবে 3 বিজেপি নেতাই যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতেই তৃণমূলে যোগদান করলেন তারা। আমার ভুল হলো, আমার যাওয়াটা ভুল হলো। আজ অব্দি আমি তৃণমূল কংগ্রেসে থাকতাম, আমি অনেক কাজ করতাম, মানুষের কাজ করেছি। অনেক সমস্যা, গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের দলে যোগদান করতে গেলে উচ্চতর নেতৃত্বের অনুমতি দরকার। সেই অনুমতি পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত ঘোষণা করি যে আজকেই আমরা এদের তৃণমূল কংগ্রেসে যোগদান করব। যোগদান নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, তো আজকে রামের ঘরে বিভীষণ হয়েছে, এটা নিয়ে আমি কালকেও বলেছি, আমি খুব আঘাত পেয়েছি, কিন্তু আঘাত পেয়ে আরো শক্ত হয়েছি যে আগামী দিন বাংলায় রাজনীতিতে যে নোংরামি চলছে সেই নোংরামিটাকে
এই তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ আমি শেষ না করতে পারবো ততক্ষণ আমাদের এই লড়াই চলবে, থাকবে, আগামী দিনও লড়বো আমরা। অর্জুনগড়ে বিজেপিতে ভাঙন নিয়ে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের, কটাক্ষ বিরোধীদের। বিজেপি তো যেহেতু আমাদের ওই থাপার মাঠ টাইপের একটা ব্যাপার হয়েছিল, যে ওই বর্জ্য পদার্থ রাখার জায়গা, তো যারা সেই কারণে গেছে তো তারা তো ভালোবেসে বা নীতি আদর্শে যায়নি, তো বিজেপির সঙ্গে তো মিলতে পারে না, ফলে তারা বিজেপি ছাড়বেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন, এর উত্তর আমাদের সম্মানীয় সাংসদ অর্জুন সিং নিজেই দিয়েছেন, রাজ্যের অন্যতম সহসভাপতি। গেছেন, তারা কেন গেছেন তারাই বলতে পারবেন। এবং এই যাওয়াটা আমাদের সাংসদ এবং লড়াকু নেতা অর্জুন সিংকে আরও মানসিকভাবে দৃঢ় করেছে বলে আমাদের মনে হয়েছে, তারও বক্তব্যে সেটা প্রকাশ পেয়েছে। তৃণমূলের নেতা অর্জুন সিং দল ভেঙে গিয়ে বিজেপিতে হাজির হলেন। এখন যাদের নিয়ে গেলেন ভাই ভাইপো ইত্যাদি ইত্যাদি, তারা আবার দল ভেঙে বিজেপি থেকে তৃণমূলে আসলেন। অর্জুনের আসার পথ প্রশস্ত করছেন কিনা আমি জানি না, কিন্তু তৃণমূল এবং বিজেপি একই রকম ভাবে চলছে, এটা না বুঝবার কোনো কারণ নেই। বোমাবাজি, গুলি, বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে ব্যারাকপুর, ভাটপাড়া, হালিশহর জগদ্দলের নাম। পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে বারবার অভিযোগে সরব হয়েছেন অর্জুন সিং। কিন্তু এবার রাজনৈতিক ধাক্কা অর্জুন করে। ধাক্কা বড় না ছোট সেটা সময় বলবে। রিপাবলিক বাংলা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার প্রতিবেদন তো আমরা প্রথমেই দেখলাম, এবং আমাদের সঙ্গে আজকে যে প্যানেলে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আগে আলাপ করে নেব। রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি সাংসদ, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিধায়ক সুনীল সিং, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শিশির বাজোরিয়া। সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভম গাঙ্গুলি, এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই, এবং প্রথমেই আমরা আলোচনায় আসবো। এবং ময়ূক, আমার মনে হয় এবার আমরা প্যানেলটা ওপেন করি। অর্জুনবাবু আমাদের সাথে, অর্জুনবাবু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। অর্জুনবাবু, আপনি জানতে চাই, বাংলাতেও বলেছিলেন যে অর্জুন সিং ভয় পায় না, অর্জুন সিং অর্জুনের লক্ষ্য ভেদ করে করে অর্জুন সিং এগোয় রাজনীতিতে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আবেগ দিয়ে রাজনীতিটা চলে না? অর্জুন সিং যে অঙ্কের কথা বলেছিলেন সেই অঙ্কটা দিয়েই রাজনীতিটা চলে, নয়তো দুঃখ বেদনা এইসবও হওয়ার চান্স আছে? না, দুঃখ বেদনা কখন হয়? যখন যার উপরে আপনি বিশ্বাস করবেন সেই লোকটা যখন বেইমানি করে। এবার দেখুন, এরা চলে গেলে আমাদের দলের কিছু যায় আসে না, কিন্তু টিকিট নিয়ে বেইমানিটা করা, একটা সিম্বল পার্টি থেকে নিয়ে তারপরে এরা বেইমানি করেছে, তার জন্যেই আমাদের মানে দুঃখ। এরা তৃণমূল কোন জায়গায় চলে গেছে এটা ভাবতে হবে, কি টিকিট নাও ওখান থেকে আর এসে এদেরকে চলে আসো আমাদের দিকে। তো তৃণমূল কোন জায়গায় গেছে? তৃণমূল রোজ বলে ব্যারাকপুরে বিজেপি শূন্য হয়ে গেছে, তাহলে ব্যারাকপুর শূন্য হয়ে গেছে বিজেপি, তারপরে ওখান থেকে লোক এজেন্সি মাধ্যম হোক, ভয় দেখিয়ে হোক, পয়সা লোভ দিয়ে কি হোক, এই যারা গেছে, আপনি 2 তারিখে পোস্ট পোল ভায়োলেন্সের পর থেকে এরা কেউ ময়দানে ছিল না। এরা কান্নাকাটি করে পার্টির টিকিট নিল, এদেরকে পার্টির টিকিট দিচ্ছিল না। আপনি দেখেছেন টিকিট আগে ঘোষণা হয়েছিল অন্য লোকের নামে, তারপরে এরা এসে কান্নাকাটি করলো, টিকিট নিল। এরা আগে থেকে তৃণমূল থেকে সৌদা হয়ে, এরা এই যে যাদেরকে বসিয়েছেন প্যানেলে, এই আগে থেকে কতবার চেষ্টা করেছিল তৃণমূলে যাওয়ার জন্যে, একে তৃণমূল নিচ্ছিল না। কেন তৃণমূল নেবে? কেন এদেরকে দেখে তো মানুষ ভোট দিল না এদেরকে, তো তৃণমূল এদেরকে কেন নেবে এই জন্যে এদেরকে নিচ্ছিল না। তখন একটা বোঝাপড়া হলো কি, তোমরা টিকিট নিয়ে পার্টি থেকে বেইমানি করে
চলে আসো, তারপরে তোমাদেরকে নেব। বড় অভিযোগ এবার করছেন তো অর্জুন বাবু, এরাও বড় বুঝবে, বড় অভিযোগ করছেন। আর তৃণমূল কংগ্রেসও বুঝবে, বড় অভিযোগ করছেন। কত সুনীল বাবুর চাল। কাছে directly হ্যাঁ। যাওয়া উচিত। কত অর্জুন বাবু আমি যা অভিযোগ করছি, যে অভিযোগগুলো আপনি কত তুললেন ধানের সেটা কত নিয়ে আমরা কথা চালের বলবো তো সুনীল আগামী দিন বাবুর কাছে। বুঝবে। সুনীল বাবু, আপনি কেন গেলেন তৃণমূলে? দলে থেকে কাজ করতে পারছিলেন না, টিকিট পাচ্ছিলেন না, টিকিট নিয়ে তারপরে বিশ্বাসঘাতকতা করলেন, এই অভিযোগ আর করা হচ্ছে বাড়ির অর্জুন লোকের সিংয়ের সাথে, তরফ থেকে। সুনীল বাবু বাড়ির লোকের সাথে বিশ্বাসঘাতকতা করলেন আপনি? না, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই কি আমি প্রথমবার কাউন্সিলর হিসাবে দাঁড়াইনি। আমি 5 বারের কাউন্সিলর, 5 বারে আমি জিতেছি। যখন আমার মাননীয় সংসদ ব্যারাকপুর লোকসভা সংসদ যখন 1995-এ উনি কংগ্রেস হয়ে দাঁড়িয়েছিলেন, তখন আমি 95-এ নির্দল হয়ে কাউন্সিলর দাঁড়িয়ে 2015 অবধি আমি 5 বারের কাউন্সিলর। আমি 3 বারে গারুলিয়া পৌরসভা চেয়ারম্যান ছিলাম। আমি বলতে চাই আমি কাউকে ভয় করি না। আমি যেখান থেকে বিধানসভা বিধায়ক ছিলাম আজ পর্যন্ত কোনো সন্ত্রাস হয়নি, আমার বাড়িতে কোনো বমগুলি চলেনি। না, আপনার বাড়িতে বমগুলি চলেনি সুনীল বাবু, আপনার বাড়িতে বমগুলি চলেনি, কিন্তু অর্জুন সিং এর বাড়িতে তো বমগুলি চলেছে। অর্জুন সিং তো বলছেন যে উনি এই কারণে দুঃখিত যে যাদেরকে বিশ্বাস করেছিল তারাই এভাবে বিশ্বাসঘাতকতা করছে। এটা যত না রাজনীতি, তার থেকে বেশি তো ফ্যামিলি ড্রামা হয়ে যাচ্ছে। না আমি ভাটপাড়া পলিটিক্স আলাদা, নর্থ ব্যারাকপুর গারুলিয়া পলিটিক্স আলাদা আছে। আমি 3 বারের চেয়ারম্যান, 25 বছরের কাউন্সিলর। আপনি দেখবেন যেখান থেকে আমি পলিটিক্স করি আজ পর্যন্ত কোথাও বমগুলি চলিনি। আমি শান্তিপ্রিয় মানুষ, এলাকা মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। আমি কোনো দল বিরোধী কাজ করিনি। বেশ সুনীল বাবু, এক মিনিট এই জায়গাতেই অর্জুন সিংকে ডাকছি। অর্জুন সিং, সুনীল সিং বলছেন উনি শান্তিপ্রিয় মানুষ, বোমা গুলির যে পলিটিক্স সেইটা গারুলিয়াতে হয় না। সেই পলিটিক্সটা তো আমরা দেখেছি আপনাদের এলাকায় ভাটপাড়ায়। তার মানে কি কোথাও গিয়ে ইঙ্গিতটা এটাই যে ওখানে এই পলিটিক্সটা চলে না, এখানে এই বোমাগুলির পলিটিক্সটা, যেটা অপোজিশনও বলে যাচ্ছে বারবার, সেটা আসলে আপনি করছেন? তাহলে নওয়াপাড়া থানার ক্রাইম রেজিস্টারটা এনে দেখুন কি কত বমগুলি আর কত ওখানে খুন খারাপি হয়। তো ক্রাইম রেজিস্টারটা দেখুন কি ওখানে কত ভালো শান্তিপ্রিয় লোক আছে আর উনি কত শান্তিপ্রিয় লোক আছেন। আরে আসলে কি আছে দেখুন, ক্ষমতার থেকে ক্ষমতা উপভোগ করা অনেক সহজ কাজ, আর ক্ষমতার বিরুদ্ধে গিয়ে লড়াই করার অনেক কঠিন কাজ। তো কিছু কিছু মানুষ থাকে তারা ওই ক্ষমতার লোভে থাকবে, ক্ষমতা নিয়ে চলবে। আমরা তৃণমূল কংগ্রেস করাকালীনও যখন সরকার আসে 8 বছর ধরে মুকুল রায় আমার এগেনস্টে পুলিশ দিদিমণিকে কান ভারী করে আমার বিরুদ্ধে লড়াই করিয়েছিল। তা সত্ত্বেও আমি তৃণমূল কংগ্রেসে থেকে লড়াই করে সংগঠন তৈরি করেছিলাম, আর ব্যারাকপুরের সংগঠনটা আমার হাত দিয়ে তৈরি করা ছিল। তাই 2019-এ যখন আমি বিজেপিতে দাঁড়াই, আমাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছিল, তখন এই যারা এই কথাটা বলছেন তখন তারা এরা ছিলেন না, যারা মানুষ ভোট দিয়েছিল, যারা না একদম স্পেসিফিক্যালি সুনীল সিং প্রিয় জায়গা, সুনীল সিং এই কথাটা বলছেন। সুনীল সিং এর কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, সুনীল সিং এর কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, অর্জুন বাবু আসবো আপনার কাছে। সুনীল বাবু জানতে চাইবো আপনি টিকিটটা পাওয়ার পরে কেন দল ছাড়লেন? ময়ূকদা একটা কথা বলে আমি চলে যাব, আমার কাজ আছে, আমাকে 1 মিনিট সময় দিন, আমি বলে চলে যাব। আমার 1 মিনিট সময়। আমি একটা কথা বলছি, দেখুন রাজনীতিতে লড়াই হতেই পারে, রাজনীতিতে লড়াই হওয়া উচিত, কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে, এই ফ্যামিলি চ্যাপ্টার ক্লোজ। আপনি আর সুনীল বাবু নিজেদের মধ্যে কথা বলছেন না? সুনীল বাবু, অর্জুন বাবু একসাথে রিপাবলিক বাংলাতে এসেছেন, আপনারা নিজেদের মধ্যে এখন আর কথা বলছেন না? এখন একটা চ্যানেলের দরকার হচ্ছে দুজনের মধ্যে কথা বলতে। না, আমি আপনাকে বলছি যদি আমি জানতাম কি ওকে বসানো হয়েছে আমি বসতাম না। কেন এই ধরনের লোকের সঙ্গে
আমি কথা বলাটাও নিজেকে অপমান মনে করি। মানে আপনি কি কেন খুব যে খারাপ- আমার বাড়িতে আপনি কি বসে খুব কষ্ট টিকিট নিয়ে পেয়েছেন গেল, অর্জুন বাবু? ও আপনি কি চলে খুব যেত, কষ্ট আমার পেয়েছেন? কিছু যায় আসে না, তো 5 বার গিয়েছিল। না আমার না নিশ্চয়ই আমার নিশ্চয়ই আমার কিছু নিশ্চয়ই। বলার নেই। আজকে আমার ছেলে কে চ্যানেলে আমার বসবে না ছেলে বসবে আমি জানি আমাকে না। মিথ্যা কথা বলে আমি টিকিট নিয়ে যদি চলে কেউ গেল, যদি চ্যানেলে আর বসে আমি ওর নিশ্চয়ই জন্য বসার জন্য গেছে। রেডি আছি। ওকে ভুল বুঝিয়েছে, ওকে ভুল বুঝিয়েছে, ও ক্ষমতার লোভের জন্য ওকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। ও যা করেছে এ ধরনের আমাদের কমিউনিটিতে, আমাদের সিস্টেমের মধ্যে এরকম কেউ বেইমানি করে না, এরকম অর্জুন বাবু, করে না, আপনি করা কিসের লোভে উচিত গেছিলেন? ছিল না ওর। এই জন্য বলছি ওকে বসিয়েছেন। যদি আমি জানতাম আমি কিন্তু বসতাম না, আর ওর কথা আমার কোনো উত্তর দেওয়া দরকারও নেই। না না আমার আপনাকে বলার হাত আছে জোড় করে বলছি, আমি কাউকে ওকে বুঝিয়ে বসিয়েছেন, নিয়ে যাইনি। আমাকে- আমি যদি আমার সংসদ সাহেব বলছেন যে আমি সৌরভ সিংকে অর্জুন বাবু। বুঝিয়ে নিয়ে গেছি, উনি ভুল করছেন। সৌরভ সিং বাচ্চা নাই, সৌরভ সিং একটা চেয়ারম্যান ছিলেন ভাটপাড়া পৌরসভা, সৌরভ সিং কাউন্সিলর ছিলেন, উনাকে আমি ভুল বুঝিয়ে নিয়ে যাইনি। নিশ্চয়ই উনার কোনো কিন্তু problem ছিল। কিন্তু সুনীল ওই বাবু, জন্য সুনীল বাবু ভারতীয় এখান জনতা থেকে তো পার্টি স্পষ্ট ছেড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগ অর্জুন দিয়েছে। সিং আজকে উঠে গেলেন, অর্জুন সিং আজকে রিপাবলিক থেকে উঠে গেলেন আপনি বসেছেন বলে। কোথাও গিয়ে দুঃখ তো দিয়েছেন আপনি। কোথাও একটা তিক্ততা তৈরি হয়ে গেছে পরিবারের মধ্যে। না না দুঃখ আপনি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, অর্জুন সিংয়ের সাথে কখনো পলিটিক্যাল আমার রিলেশন ছিল না। যখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেস করতেন তখন আমি কংগ্রেস করতাম। যখন আমি তৃণমূল কংগ্রেস জোট দিতে যাচ্ছিলাম তখন উনি আমাকে বাধা দিয়েছিলেন। 2010-এ যখন আমি ডারুলিয়া পৌরসভার চেয়ারম্যান হয়েছিলাম তখন উনি বাধা দিয়েছিলেন। তা আমি অর্জুন সিংয়ের কখনো পলিটিশিয়ান আমার রিলেশন ছিল না। আমি সবসময়, উনি যখন ছিলেন তৃণমূলে আমি কংগ্রেসে ছিলাম। না এখন কেন উনি গেলেন? যখন আপনি কি তৃণমূলে ভয় পেয়ে, ছিলেন, আপনি আমি কি কোনো আলাদা ভয় ছিলাম। পাচ্ছেন বলে, আমার একটাই আপনি বক্তব্য ভয় আছে। পাচ্ছেন বলে দল পরিবর্তন করলেন? কেন গেলেন কেন? অর্জুন সিং এর বাড়িতে যেভাবে আক্রমণ হয়, আপনার বাড়ি থেকে আক্রমণ হওয়ার ভয়টাই পাচ্ছেন? আমি ভয় করবো কেন? তাহলে কেন তাহলে গেলেন? গেলেন কেন? টিকিটটা পাওয়ার পরে গেলেন কেন? আমি ভয় করবে কেন? আমি না টিকিট পাওয়া পরে গেলাম এই জন্যই যে দলে ভারতীয় জনতা পার্টি যেভাবে নেতৃত্ব দিচ্ছে আমাদের ব্যারাকপুরে, এই দলে থাকা উচিত নেই। আমি 2019-এ ভারতীয় জনতা পার্টি জোট দিয়েছিলাম। 2019-এ ভারতীয় জনতা পার্টি কিন্তু জোট সুনীল দেওয়ার বাবু, পরে সুনীল আমি বাবু, এক সুনীল মাস বাবু, মধ্যে সুনীল বাবু ভারতীয় জনতা ক্ষমা চাইছি পার্টিকে- আপনার কাছে। মিনমিন করে এই প্রশ্নটা করতে পারবো না। আমি চোখে চোখ রেখে যেটা বলি, যে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা, মনোনয়ন যেদিন প্রত্যাহারের দিন ছিল সেদিন তো যেতে পারতেন দাদা। বাংলার মানুষ তো দেখতে পেত যে না ঠিক আছে মনোনয়নটাই প্রত্যাহার করে নিচ্ছে, আমি যাচ্ছি, লিডারশিপ আমার পছন্দ হচ্ছে না, বিজেপির লিডারশিপ খারাপ, তৃণমূলের লিডার ভালো। 2019 সাল থেকে আপনি বিজেপি করছেন, এখন হঠাৎ করে মনোনয়ন আপনি প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছেন ভোটের ঠিক আগে, এটা কেন? এতদিন ধরে তো করলেন বিজেপি। না কারণ অনেক আছে, অনেক কারণ আছে। যেভাবে সংসদ সাহেব বললেন যে উনার ভাইপোকে আমি বুঝিয়েছি, উনার ভাইপো কোনো বোঝানো দরকার নেই। উনি একটা পলিটিক্যাল বাড়ির ছেলে, কাউকে কেউ বুঝাতে পারে না। আমি নিজের ছেলেকে বুঝাতে পারিনি, তেমন কেন বুঝাতে যাব? আমার 2 বছর আপনি দিয়ে মানুষকে আমি বোঝান যে ভারতীয় যেদিনকে জনতা পার্টি মনোনয়ন করার ইচ্ছা ছিল প্রত্যাহারের না। শেষ দিন ছিল আমার সেদিন বাড়িতে কেন আপনি মনোনয়ন প্রত্যাহার করলেন এবং যে সময় আপনি আর কেউ জানেন, নতুন করে প্রার্থী পদের জন্য আবেদন করতে পারবে না, কেউ আর নতুন করে প্রার্থী হতে পারবে না গারুলিয়া পুরসভায়, এটা তো একটা টেকনিক্যাল দিক। গারুলিয়া পৌরসভা একটাই ওয়ার্ড নেই, গারুলিয়া পৌরসভা 21খানা ওয়ার্ড আছে। তাহলে এখন পর্যন্ত 19টা ওয়ার্ডে ওনারা ক্যান্ডিডেট দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি 19টা ওয়ার্ডে কন্টেস্ট করছে। তাহলে ভারতীয় জনতা পার্টি একটা ওয়ার্ড জিতিয়ে দেখিয়ে দিক। ভারতীয় জনতা পার্টি একটা ওয়ার্ড জিতে, ওইখানে ভারতীয় জনতা পার্টি জিতবে, একটা ওয়ার্ড ভারতীয় জনতা মানে পার্টি আপনি বলছেন একটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি জিতবে না? একটা ওয়ার্ডেরও কি দাম নেই? একটা ওয়ার্ডেরও দাম নেই? প্রশ্ন নেই। এই জন্য জিততে মানে পারবে না। আপনি যখন বিজেপিটা করতেন তখনও কি জিততে, তখনও তার মানে আপনি বলছেন কাল অবধি জিততে পারতো, আজ জিততে পারবে না? কাল অবধি বিজেপি জিততে পারতো, আজকে জিততে পারবে না? কাল অবধি জিততে পারতো যে পারতো না, না জিততে পারতো যে পারতো না পুরো প্রশ্ন আসছে। লেকিন এখন তো 19খানা ওয়ার্ড বেঁচে আছে, তাহলে 19খানা ওয়ার্ডে আপনি জিতান ভারতীয় জনতা পার্টিকে। আমি দায়িত্ব নিয়ে বলছি জিততে পারবে না। বেশ বেশ, সুনীল বাবু আপনি আমাদের সাথে থাকুন, ওপেন হাউস ডিবেট করে দিই বিশাখা আমরা। আমাদের সাথে বাকি যারা রয়েছেন এই মুহূর্তে, শিশির বাজোরিয়া রয়েছেন, ভাস্কর সিংহ রায় রয়েছেন, শুভম গাঙ্গুলি রয়েছেন, সব্যসাচী চ্যাটার্জি রয়েছেন, আর সুনীল সিং নিজে রয়েছেন আমাদের সাথে। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শিশির বাজোরিয়া
আমরা কিছুক্ষণ আগেই এই খবর ব্রেক করেছি যে শিশির বাজোরিয়া এবং বিজেপির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে যাতে করে কালকের যে গণনা, সেই গণনাটা বাতিল হয়। বিধাননগর এবং আসানসোলে বিপুল সন্ত্রাস হয়েছে, হিংসা হয়েছে, ভোট লুট হয়েছে এইসবের জন্য। শিশির বাবু, আপনারা এখন শুধু চিঠি দিয়েই সব কাজ শেষ করে দিচ্ছেন? আপনারা এখন ইলেকশন কমিশনেও যাচ্ছেন না? আগে তো আপনাদের অন্তত ইলেকশন কমিশন অব্দি আমরা দেখতে পেতাম, নির্বাচন কমিশনের অফিসেও এখন আর যেতে ইচ্ছা করছে না? মহিবাবু, ঠিকই প্রশ্ন আপনার। আমরা প্রত্যেকবার ইলেকশন কমিশন যেতাম, প্রত্যেক অল পার্টি মিটিং অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, একটা মিটিং থেকে আমাদের ওয়ার্কআউটও করতে হয়, কিন্তু এখন দেখছি এই ইলেকশন কমিশনে গিয়ে কোনো লাভ নেই। যত কথা হয় তার শেষ কথা শূন্য। 9টি দল একটি দাবি করে আর একটি দল একটা বলে, আর ওইটাই হয়। আমাদের আশা ছিল দেখ এইবার মহামান্য আদালত যখন বলেছিলেন কি আপনি 12 ঘন্টার মধ্যে জানাবেন কি কেন্দ্র বাহিনী নেবেন কি নেবেন না, আর যদি না নেন আপনাকে ব্যক্তিগতভাবে আমরা দায়ী করব, তা সত্ত্বেও উনি শুধু কেন্দ্রীয় বাহিনী নেননি, উনি আদালতকে জানাননি। তো যে কমিশন আদালতের মহিমাকে মানে না, ওই কমিশনে গিয়ে আমাদের কি লাভ? আমরা গতকাল সারা দিন আমরা কমপ্লেন করেছি, একটা উত্তর পাইনি, একটা ফোনও পাইনি কি আমরা দেখছি, খাতিয়ে দেখছি। আর এক ঘন্টার মধ্যে করলেন কেন আপনারা? তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন কেন? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরে হার নিশ্চিত জেনে এখন যে নাটকটা করছেন তাতে কি আপনাদের জয় নিশ্চিত হতে পারে? আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে মানুষ ভোট দিলেন না বুঝতে পারলে মানে কি আপনারা নির্বাচনে যদি আপনারা জিত নিশ্চিত হতো আপনারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি? এই প্রশ্নের উত্তর নেই। ভাস্কর বাবু, শিশির বাবু আপনার কাছে আসছি। শিশির বাবু আপনার কাছে আসছি। ভাস্কর বাবু, এইটা আবার কিরকম অ্যারোগেন্সের কথা হলো? নির্বাচনে হেরে যাবো বললে কি আমি প্রতিদ্বন্দ্বিতা করব না? গণতান্ত্রিক অধিকার আমারও আছে। আমি নিজে যদি দাঁড়াতে চাই আমি নিজে দাঁড়াবো। আমি যদি গণতান্ত্রিক ভাবে একটা ভোটও পাই আমি দাঁড়াবো। আমি হেরে আমি এটাই আবার কি কথা? সেই সঙ্গে আরেকটা বিষয় বলতে হয়, যদি কোনো অভিযোগ থাকে, আপনারা যে বলছেন যে কোনো অভিযোগের কোনো গুরুত্ব নেই, কিন্তু অভিযোগ যে মানে রক্ত ঝরলো, কোথায় রক্ত ঝরেছে? বিধাননগরে কোনো রক্ত ঝরেনি। বিধাননগরে রক্ত ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা ঘটিয়েছে বিজেপি। না, কত ড্রপ রক্ত ঝরলে সেটা বিক্ষিপ্ত ঘটনা হয়নি। বাবু, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মনে হয় এটা কি অভিপ্রেত? যেগুলো ঘটেছে সেগুলো খুব অভিপ্রেত, সেগুলো কোনো ঘটনাই নয়। ভোটের দিন এগুলো কোনো ঘটনাই নয়। ঘটেনি, যদি না ঘটে থাকে তাহলে নেই যে এখানে গন্ডগোল না ঘটলে তো আপনি জোর করে প্রমাণ করতে পারবেন না যে গন্ডগোল ঘটেছে। আপনারা বলছেন যে বিজেপি এখন ইলেকশন কমিশনের অফিসে যাওয়া ছেড়ে দিয়েছে কারণ ওখান থেকে নাকি ফল পাওয়া যায় না। আমি আপনাকে বলছি শিশির বাবু, আপনারা কেন বিজেপি পার্টি আজকাল ইলেকশন কমিশনে যায় না? কারণ যাওয়ার পথে কে আবার শান্তনু ঠাকুরের পিকনিকে চলে যাবে সেটাই বিজেপি নিজে জানতে পারে না। একটা কথা বলছি শুভম, যিনি বলবেন তার নিজের ভোট দিতে পারেননি, একজন লোককে তুলে নিয়ে আসুন যিনি বলেছেন লাগে না যখন ও গিয়ে বলছে ওখানে বুথে কার তুমি ভোটারের নাম বিজয় মুখোপাধ্যায়, সবাই হাঁ করে তাকাচ্ছে। আমি জানি না সেটা, কিন্তু আপনি একজন মানুষ পেয়েছেন যিনি ভোট দিতে পারেননি, নম্বর ওয়ার্ডে 3 ব্যক্তিকে আপনারা খুঁজে নিয়ে আসুন। 636 চ্যানেলে বলছেন 636 ভোট পড়লো, যারা ভোট দিতে গেছেন এইভাবে ভোট হয়েছে। আপনি বলুন শিশির বাবু, এমন কোন লোক আছে যিনি ভোট দিতে পারেননি? আপনাদের কাছে এসে কমপ্লেন করেছেন যে আমি ভোট দিতে পারিনি, আমার ভোটটা। আপনি ঠিক বলছেন। তাহলে ভাই একটা বুথে 636 ভোটার 636 ভোট পড়ে গেছে। 100% ভোটার কেউ করেছে, আপনি বুথের নাম বলুন, নাম বলুন সেই বুথে ভোট দিলেন। আমাদের কবিগুরু তো বুথের নাম বলুন, কবিগুরু যদি এরকম কোন জায়গায় লিস্টে নাম হতো হয়তো ওনার ভোটও পড়ে যেত। হ্যাঁ, শুভম তোমার কাছে আসছি। শিশির বাবু, শুভম দুজনের কাছেই আসছি। আমি একবার সব্যসাচীর কাছে যাবো। সব্যসাচী চ্যাটার্জি প্রথমে দেখলেন অর্জুন সিং, সুনীল সিং এখনো আমাদের সাথে রয়েছেন, ওনাদের বক্তব্য এবং যে কথাটা বলা হচ্ছে, বিরোধীরা বারবার যে কথাটা বলছে যে ব্যাপক সন্ত্রাস হচ্ছে, ভয় পাচ্ছি, সে কারণে হয়তো দলবদল করতে হচ্ছে। আবার পাল্টাও তৃণমূলের তরফ থেকেও বলা হচ্ছে যে ইডি সিবিআই এইসব লাগিয়ে দেওয়া হচ্ছে, তাই জন্য বিজেপিতে যাচ্ছে। এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে ভোটটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে 108টা বিধানসভা পুরসভার আগে কোথায় দাঁড়িয়ে আছি আমরা বাঙালি হিসাবে? প্রথমে আমি একটা কথা উল্লেখ করব যে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে
একসময় এমএলএ ছিলেন মঞ্জু বসু, মনে আছে? বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু। বিকাশ বসু হত্যা মামলা, বিকাশ বসু তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলেন। সেই বিকাশ বসু হত্যা মামলার অন্যতম আসামির নাম ছিল অর্জুন সিং, এবং তারা একসাথে, যে দলে মঞ্জু বসু ছিলেন সেই দলে অর্জুন সিং ছিলেন, সেই দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি। এটা তৃণমূল যখন ছিল। আর এখন উল্টোটা হচ্ছে, তৃণমূল বিজেপি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া, এদিকে কুণাল ঘোষ বলছেন জঞ্জাল ডাম্পার, ডাম্পিং গ্রাউন্ড, আবার সেই ডাম্পিং গ্রাউন্ডে যে জিনিসপত্রকে আবার নিয়ে আসা দলে। এর মধ্যে মানুষের কোনো আগ্রহ নেই। দ্বিতীয়ত নির্বাচনে নিয়ে আমি পরশুদিনও আপনাদের চ্যানেলে বলেছিলাম, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন কি ল্যাজ নাড়াচ্ছেন, লেরো বিস্কুট দিচ্ছেন, কি চটি চাটছেন, আই ডোন্ট কেয়ার। তার প্রতি কোনো সম্মান টম্মান নেই। নির্বাচন হয়েছে, নির্বাচনে আমাদের পক্ষ থেকে মানে বামপন্থী প্রার্থীরা কন্টেস্ট করেছে, লড়াই হয়েছে। আগেও বলেছিলাম যে লড়াই হবে, লড়াইকে বলছেন চোখ, আমি বলছি আপনি যখন কি বলছেন বিস্কুট টিস্কুট বলছেন, আমি বলছি দূরবীন লাগে বামপন্থীরা দেখছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখছেন মানুষ। বৃদ্ধি করবে, দূরবীনের বিক্রি বেড়ে যাওয়ার কারণ বামপন্থীরা খুঁজে না পাওয়া। আমি বলছি তো, সৌরভ দাসকে লেরো বিস্কুট ছুঁড়ে দিলে মমতা ব্যানার্জি। শিলিগুড়িতে আজকে ভারতীয় জনতা পার্টি লড়ছে, কার আশায় অশোক ভট্টাচার্য একদা ডানহাত, একদা পার্সোনাল সেক্রেটারি শঙ্কর ঘোষ, যেখানে এখন বিজেপির এমএলএ, তার ভরসায়, সেই সিপিএম নেতার ভরসায় আজকে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়িতে পৌর নির্বাচন লড়ছে। আপনারা নিজেদের মুখটা আয়নায় দেখুন, নিজেদের ফ্লোগুলো দেখুন, তারপর ভাবুন যে বাংলার বুকে আপনারা ছাড়া অন্য কারা, অন্য কেউ নেই যারা বাংলায় নির্বাচন হবে না। সেই নিয়ে যখন কথা বলছি তার সঙ্গেই উঠে আসছে আজকের যে বিষয়, অর্থাৎ অর্জুন সিং ঘনিষ্ঠ 3 জন তারা তৃণমূলে যোগ দিলেন, এবং তাদের মধ্যে সুনীল সিং আমাদের সঙ্গে রয়েছেন। সুনীল বাবুর কাছে যাব। সুনীল বাবু, একটা বিষয় তো অনেকদিন আগে থেকেই বলা হয় যে আপনার পুরসভায় আপনি দক্ষ প্রশাসক কিনা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন করেছে বারবার রাজ্যের শাসক দল, যে শাসক দলের অংশ এখন আপনি, এখন আপনাকে কেন নেওয়া হলো, সেখানে গিয়ে আপনার কি অবস্থান? আমি ভারতীয় জনতা পার্টি কালকেই ছেড়ে দিয়েছি, আজকে জয়েন করেছি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে। আমি পার্টি যেভাবে দায়িত্ব দেবে তৃণমূল কংগ্রেস, পার্টির কাজটা আমি করব। আমি অনেক দিনের কাউন্সিলর ছিলাম, 25 বছর কাউন্সিলর, 3 বারের চেয়ারম্যান। পার্টি যা নেতৃত্ব কাজ দেবে, পার্টি কাজ হিসাবে আমি কাঁধা মিলিয়ে পার্টি কাজ করব। যতক্ষণ পর্যন্ত ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আমাদের এই আলোচনায় ছিলেন, তিনি বলছিলেন যে আপনি নাকি বারবার তৃণমূলে জয়েন করার জন্য কান্নাকাটি করতেন, কোট আনকোট, তিনি কথা কিছুক্ষণ আগেই বলে গেলেন। তো সেই বিষয়টা কি সত্যি? এখন আপনি শেষ পর্যন্ত তৃণমূলে জয়েন করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছেন? উনার ধারণা ভুল। আমাকে যেদিন থেকে আমি ভারতীয় জনতা পার্টি জোট দিয়েছিলাম, 1 মাস পরেই বলেছিলাম আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেব। লেকিন যেভাবে আমার বাড়িতে প্রেসার করা হচ্ছিল, যেভাবে আমার ছেলের উপরে প্রেসার করা হচ্ছিল, বাধ্য হচ্ছি বলার জন্যে, যেভাবে বাড়িতে প্রেসার করা হচ্ছিল যে আপনি তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করতে পারবেন না। আমার একটা ছেলে উপরে সবসময় উনি প্রেসার করছিলেন যে তুমি তৃণমূলে যাবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাকে মান সম্মান দিয়েছিলেন, আমাকে বাই ইলেকশন উনি প্রার্থী করেছিলেন, আমি সুনীল সিং যেসব কথা বলছেন, মানে অত মিথ্যে কথা কেউ বলতে পারে? যোগ দেওয়ার 1 মাসের মধ্যে ইনি ফয়সলা করেছিলেন, আর এনাকে প্রেসার দেওয়া হচ্ছিল। তাহলে টিকিট নেওয়ারও প্রেসার দেওয়া হলো, তাহলে ওনাকে এটাও প্রেসার দেওয়া হলো প্রত্যাহার করবেন না উইথড্রলের দিনে? ওনাকে বলতে দিন, নাকি এনার বিবেক ঘুমোচ্ছিল নাকে তেল দিয়ে? আর যেদিন উইথড্রল শেষ হলো সেদিন হঠাৎ বোধোদয় হলো, আরে সুনীল সিং জি আপনার একটু সমস্যাটা বলি। আপনি বারবার একটাই জিনিস বলছেন, 5 বারের কাউন্সিলর, 3 বারের চেয়ারম্যান। আরে আমি কাউকে ভয় করি না, তার মানে আপনি আসল আপনার বোনের কথা বলে দিচ্ছেন। সুনীল সিং জি,
সুনীল সিং জি, এসব কি যদি কি কোনো যুক্তি দিতে হয় একটু ভালো করে তৈরি করে আসুন না, যুক্তি দিন, না হলে খোলা বলুন আমি গদ্দারি করেছি, আমি চলে গেছি, তাতে কি? আমি বলুন তৈরি না। করে আমি ভয় তৈরি কিসের? করে বলবো এই যে না, বারবার আমি 5 বার সত্যিটা কাউন্সিলর, বলি। 3 বার আমি চেয়ারম্যান, তৈরি তাকে করে দেখাচ্ছে। বসে আজ পর্যন্ত তাকে আমি বলিনি, দেখাচ্ছেন আমি আপনি সত্যিটা 5 বলে বারের ভালোবাসি। কাউন্সিলর, 3 বারের চেয়ারম্যান। আপনাদের আরো বলুন আমি পার্টিতে কত গদ্দারি আমি করি, যেদিন আমি জয়েন করেছি টিকিট আপনাদের নিয়ে পার্টির পার্টি 1 চেঞ্জ মাস করি। মধ্যে আমি বুঝতে পেরেছি আপনার পার্টিতে কিচ্ছু নেই, তলায় কিছু নেই, আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে দু পাঠিয়ে বছর লাগলো এটা বুঝতে। অনেক দিন আগে সুনীল সিং জি, এই ত্যাগ জিনিসটা করার বুঝতে ছিল। আপনার 2 লেকিন বছর কি লাগলো। বলা যাবে, কিছু করার নেই, বাড়ির ব্যাপারটা ছিল, আপনার এই জন্য আমি বিবেক ত্যাগ করতে কোথায় ছিল? পারিনি, বাধ্য দুর্নীতি হয়েছে ছিল, 2 আমি বছর ভারতীয় লাগলো। জনতা পার্টির ত্যাগ করেছি। একটা ছোট্ট প্রশ্ন করবো সুনীল সিং জি আপনাকে, যে আপনি যাদের নিয়ে এতদিন ধরে কাজ করছিলেন বিজেপির হয়ে, বিজেপির অন্যতম লিডার হিসেবে আপনি যে কাজ করছিলেন এই অঞ্চলে, সেখানে আপনার যারা তৃণমূল স্তরের কর্মী ছিলেন তাদের তো আপনি আজকে নিয়ে তৃণমূলে গেলেন না, তারা আজকে আপনার বিরুদ্ধে লড়াই করবেন, তাদের ওরিয়েন্টেশনটা কোথায় যাবে? তারা এখন ঠিক কোথায়? তারা তো এতদিন জেনে এসেছে আপনি তাদের লিডার, আজকে আপনি তৃণমূলের লিডার, তাহলে সেই মানুষগুলো যারা গ্রাসরুট লেভেলে কাজ করছিল তারা এখন কার বিরুদ্ধে লড়াই করবে? তাদের অবস্থানটা কি? আমি আপনাকে ম্যাডাম বলতে চাইছি কি ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে আমি জোট দিয়েছিলাম, 1 মাস মধ্যে আমি বুঝতে পেরেছিলাম আমার থেকে বড় বড় ভুল হয়েছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। কেন না, অনেকে আমি বলছেন তৃণমূল সেটিংও হয়ে গেছে কংগ্রেস নাকি? আমি এখানে নিজে সব্যসাচী বিশ্বাস চ্যাটার্জিও করেছিলাম। আছে, বামপন্থী নিশ্চয়ই। সব্যসাচী চ্যাটার্জি আছে, অনেক বারবার বলে যে তৃণমূল এবং বিজেপির নাকি সেটিং হয়ে গেছে। সব্যসাচী, ভাটপাড়াতে কি কোনো সেটিং হয়েছে? আমি তো কোনো সেটিং মিটিং নেই, আমি সুনীল বাবুকে জিজ্ঞেস করছি, সুনীল না, বাবু কোনো সেটিং মিটিং নেই আমার। আপনি এতগুলি কথা বলছেন তো এখানে, আপনি একটিও অভিযোগ করেছিলেন যখন 1 মাসের পর থেকে বিজেপি জয়েন করার পর আপনাকে যখন চাপ দেয়া হচ্ছিল তখন কোনো লিখিত অভিযোগ কোনো অথরিটির কাছে করেছিলেন বা প্রেস মিডিয়াকে জানিয়েছিলেন? আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় আপনি তৃণমূলে গেলেন কি বিজেপিতে গেলেন তাতে আমার কেন মানুষের কিচ্ছু যায় আসে না। আমার কোনো মিডিয়াকে বলে আমার বাড়ি প্রেসার ছিল, আমার বাড়ি উপরে প্রেসার ছিল, আমার কোনো গুন্ডা প্রেসার ছিল না, আমার বাড়ি উপরে প্রেসার ছিল, মাননীয় সংসদ আমার ছেলে উপরে প্রেসার দিচ্ছিলেন, নিশ্চয়ই বিজেপি তৃণমূল জয়েন করতে দেবে না। আমি যে অভিযোগটা করলাম, মাননীয় সাংসদ যার কথা বলছেন তার বিরুদ্ধে তারই পূর্বতন দলের একজন এমএলএ স্ত্রী তিনি অভিযোগ করেছিলেন তার হত্যাকাণ্ডের সঙ্গে অর্জুন বাবু যুক্ত ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, তিনি চাপ দিতেই পারেন, কিন্তু একটা অভিযোগ পত্র সব্যসাচী বাবু আপনি কি বিশেষ চিন্তিত হয়ে পড়েছেন? সব্যসাচী বাবু প্রমাণ চিন্তিত হয়ে পড়েছেন বিজেপি থেকে এই যে অভিযোগ পত্রকে বাম ফ্রন্ট অফিসে পাঠাতে হবে, অভিযোগ পত্রকে বাম ফ্রন্ট অফিসে পাঠাতে হবে, অভিযোগকে ভারতীয় জনতা পার্টিতে পাঠাতে হবে। আমি আপনার জানা উচিত আমি গ্রাসরুটে পলিটিক্যাল লোক, আমি গ্রাসরুটে পলিটিক্যাল লোক, আমি 25 বছর থেকে কাউন্সিলর আছি, আমি নিজে লাইফে নির্দল থেকে স্টার্ট করেছিলাম, আমার বাড়িতে 95-এ 3 জনের নির্দল প্রার্থী হয়ে আমরা জিতেছিলাম, আজকেও আমার বাড়িতে 5 জন কাউন্সিলর আছে, আমি সেই জন্যই জিজ্ঞেস করছি। শুভম কি বলবে? শুভম এমন একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে একটা সময় তোমরা চিৎকার করতে যে হর্স ট্রেডিং, ঘোড়া কিনে নেওয়া হচ্ছে, ঘোড়া বেচা হচ্ছে, তোমরা তো নিজেরাই ঘর ভাঙানোর খেলাতে নেমেছো বলে অভিযোগ করছে বিজেপি। দেখুন বিজেপি অনেক কিছুই অভিযোগ করতে পারে, তোমরা কি আসলে বাংলাতে ঘর ভাঙানোর খেলাতে নেমেছো? আমি এখানে দুটো ফ্যাক্টর আপনাকে তুলে ধরি। স্ত্রীকে একবারে নিয়ে নিচ্ছ, বিজেপি নেতা স্ত্রীকে তোমরা পার্টিতে নিয়ে নিচ্ছ। এই প্রশ্নটা তৃণমূলের অফিশিয়াল প্রতিনিধি কে? আপনি কি সিপিএম এর অফিশিয়াল প্রতিনিধি হিসেবে জানতে চাইছেন? আপনি কি সিপিএম এর অফিশিয়াল প্রতিনিধি বিমান বাবু টিকে নিয়ে জানতে চাইছেন? আপনি কি সিপিএম এর তার কাছ থেকে আলিপুরের দরজা বন্ধ হয়ে গেছে আওয়াজ পেয়েছি আমরা? কি বলছেন আপনার কাছে যে আপনাদের বিশেষ দুঃখের কারণ বিজেপি থেকে ত্যাগ করে তৃণমূলে এলে সিপিএম এর যে বিরাট দুঃখের কারণ সেটা আপনাকে থেকে বুঝতে পারছি। বিমান বাবু কি আপনাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য আলিপুর থেকে চিঠি দিয়েছেন? প্রতিনিধি কে বলো? আপনি কি প্রতিনিধি? আপনি কি বামপন্থীদের প্রতিনিধি? একবার আমি শুভমের কাছে, শুভমকে আপনি প্রতিনিধি কার প্রতিনিধি? আপনি
আপনি ভাস্করদা যেমন রাইটলি বলছেন যে সিপিএম এর এত ভয় কিসের, ভয়টা কোথায় জানেন? তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটটা কিন্তু মানুষের এই রাম বাম মহাজোট, গোলামি মুক্তি বাংলামি ভবিষ্যৎ, এই জোটকে কিন্তু বাংলার মানুষ ভবিষ্যৎ করে দিয়েছে। এবং সব্যসাচী বাবু একটু দাঁড়ান, একজন আইনজীবী, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি তুলে ধরছি এই আজকের টপিক নিয়ে, যে ভারতীয় জনতা পার্টির এই মুসল পর্ব এটা কিন্তু গতকাল বা আজ থেকে শুরু হয়নি। যবে থেকে এই সুকান্ত অমিতাভ গোষ্ঠী এক হয়েছে, এরা কিন্তু দিলীপ ঘোষের এই গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করে এই পিকনিক কালচার ইন পলিটিক্স, পিকনিক কালচার ইন বিজেপি, এই জিনিসটা জন্ম দিচ্ছে। সেকেন্ড ফ্যাক্টর যেটা বলছি, যে উত্তরপ্রদেশে প্রথম পর্যায়ে নির্বাচন হয়ে গেছে, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা যতই নিজেদের মনকে সান্ত্বনা দিন, প্রথম পর্যায়ে যে 58 আসনে ভোট হয়েছে সেই কৃষক অধ্যুষিত আসনগুলোতে অসন্তোষের জন্য ভারতীয় জনতা পার্টির অবস্থা কিন্তু খারাপ। সেই জন্য এই ডুবন্ত জাহাজ থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে। যারা যারা যোগ দিয়েছে শিশির বাজোরিয়া পাল্টা 30 সেকেন্ড, শিশির বাজোরিয়াকে ভুল করে হয়তো যোগ দিয়েছেন, তারা ফেরত আসতে চাইছেন। এখন মানুষের কাজ করবে। 30 সেকেন্ড সময় শুরু এখন। সব থেকে আগে একটা কথা বলি, আমার খুব গর্ব লাগছে আজকে বিশাখা আপনাদের প্রোগ্রামে একমাত্র বিজেপির প্রতিনিধি বলে আমি একজন বসে আছে, যে একটা দলের প্রতিনিধি, বাকি সবাই কেউ আইনজীবী, কেউ অমুক, কেউ তমুক। হ্যাঁ, আমার গর্ব লাগে। আচ্ছা, এখন এই যে পিকনিক কালচারের কথা, পিকনিক কালচার তো যদি আমরা দেখি, কোন বিজেপির পিকনিক কালচার মানে পুরো বাংলায় একটা পিকনিক কালচার আছে। আর এই যে ইনি যে শুভম যে বলার চেষ্টা করছেন, বলতে পারছেন না, কি করে বলবেন, যে বলার চেষ্টা করছেন, হ্যাঁ কিছু 3-4 জন একটু প্রতিবাদ করছেন, ওরা পিকনিক করছেন, সেটা ওনার বলার চেষ্টা। আরে 3-4 জন প্রতিবাদ করছে, শিশির বাবু আপনাদের তো কেন্দ্রীয় নেতৃত্বের কপাল দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। এই 3-4 জনের পিকনিকের জন্য তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুভম বাবু, শুভম বাবু শিশির বাবুর টক্কর হচ্ছে। শুভম, আপনার মাথা ব্যথা কেন? শুনুন, আপনারা এখন ভারতীয় জনতা পার্টির এই অবস্থা আমরা দেখেছি, বাংলার মানুষ দেখেছেন, যে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলার দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। আপনারা রাজনীতির পক্ষে ক্ষতিকর, আপনারা রাজনৈতিক কালচারের পক্ষে ক্ষতিকর। আমরা রাজনীতির পক্ষে ক্ষতিকর, আর যে সারা ভারতকে আজকে দেশকে চালায় সেটা রাজনীতির পক্ষে। আমি আগে সেই প্রশ্নটাই রাখবো, যে কেন ঘর ভাঙার অভিযোগ যখন করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, তৃণমূলের বিরুদ্ধে যখন এই অভিযোগ আসছে, তখন কি আপনারা বিশেষ করে তৃণমূলের তরফ থেকে আপনারা যারা বলছেন, আপনারা তাদের প্রো হয়ে বলছেন, সেক্ষেত্রে কি সত্যি এই ঘর ভাঙার খেলাটা কি রাজ্যে চলছে? তৃণমূল কি এই খেলাটা খেলছে? দেখুন, ঘর ভাঙা এবং ঘোড়া কেনা বেচা এগুলো কিন্তু বাংলার মানুষ 2021-এর নির্বাচনের আগে বহুবার দেখেছে। বিজেপি এখানে টাকার ফোয়ারা উড়িয়ে দিয়েছে, প্রচুর নেতাদের কিনেছে, তৃণমূলের আবর্জনাদের কিনে নিয়ে চলে গেছে, নিজেদের আলমারি সাজিয়েছে। বাংলার মানুষ কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বাংলার মানুষ কিন্তু, শিশির বাবু আপনারা এটাতে নজর দিন, যে বাংলার মানুষ একটা মুখকে দেখে ভোট দেয়, একটা মানুষকে দেখে নিজের ভোটাধিকার প্রয়োগ করে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এগুলো যতদিন মাথায় রাখবেন, ততদিন রিয়েলাইজ করবেন, যতদিন আপনারা ভোটের সঙ্গে বাস করবেন, ততদিন আপনাদের ক্ষতি হবে। একটু চিন্তা করে বলুন না, আপনি কি বললেন? আপনি কি বললেন আবর্জনা? তাহলে ওই আবর্জনা আরো পিকনিক করবেন, জয়প্রকাশ মজুমদার আরো পিকনিক করবেন। আপনারা কত টাকা করে চাঁদা তুলছেন? বলুন। প্রথমত দেখুন, ওই একটু আগে যিনি বলছিলেন 21-এর আগে বিজেপি হয়তো ঘোড়া কেনা বেচা বাংলায় করেছে, গর্ব করে বলা যায় 2011-এর আগে এসব চিত্র কেউ দেখেনি বাংলায়। ঘোড়া কেনা বেচা তার আগে হয়নি। আজকে আমাদের লজ্জা লাগতে বলছে এটাই, যে কোন দলে আছেন রাজ্য বিধানসভা স্পিকারও সেটা জানাতে পারেন না ঠিক করে।
খুব ভালো কথা। এটা যদি পশ্চিমবাংলার কালচার খুব ভালো সিপিএম এবং বিজেপির গোত্রটা এক জায়গায় প্রমাণিত করেছে। বাতাসে লড়ে সেই কল এক জায়গায় বাবা, দুটো দলই কোনো দুটো দলই কোনো একজন যে কোনো একজন বলুন, ভাস্কর বলুন, ভাস্কর বলুন। কলকাতা পুরসভায় আপনারা মানুষকে ভুল প্রমাণিত করেছেন। মানুষ ভেবেছিল আপনারা শূন্য হয়ে যাবেন, আপনারা একটা সিট পেয়েছেন। এখন দূরবীন যন্ত্র লাগছে আপনারা দেখার জন্য। আপনারা নিজের দলের বিশ্লেষণ করুন, কেন আপনারা শূন্য হয়ে গেলেন, কেন আপনারা শূন্য থেকে মহাশূন্য যাত্রা করলেন। ভোট ট্রান্সফার করেছিলেন বিজেপির কাছে, সেই ভোটটা এই সরকার দিয়েছেন আপনারা। আপনারা আইএসএফ এর সঙ্গে জোট করেছিলেন বিজেপির নির্দেশে। পশ্চিম বাংলার দলের সঙ্গে আইএসএফ এর সঙ্গে জোট করেছিলেন বিজেপির নির্দেশে। টাকা নিয়ে মোহাম্মদ সেলিম অভিযুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অন্য দলের বিশ্লেষণ করতে যাবেন না। এগুলো তো বুঝলাম। ভাস্কর বাবু, সব্যসাচী বাবু, একবার আমার ভাস্কর বাবুকে কিছু জিজ্ঞেস করার আছে। ভাস্কর বাবু, একটা প্রশ্ন এগুলো তো হলো, সিপিএম শূন্য হয়ে যাচ্ছে, বিজেপি পিকনিক করছে, সুনীল সিং এর এখন আপনাদের সাথে চলে এসছে, কিন্তু বাংলায় যে পুরসভার ভোটগুলো হচ্ছে সেগুলো শান্তিপূর্ণভাবে হচ্ছে কি হচ্ছে না? শান্তিপূর্ণভাবে অবশ্যই হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে কি হচ্ছে না? একদম সুষ্ঠুভাবে হচ্ছে। আপনারা কোনো হিংসা হচ্ছে কি হচ্ছে না? হিংসা বলতে যেটা বোঝায় মাথা ফাটছে কি ফাটছে না? একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা, এবং সেটা কেন হয়েছে আমরা দেখেছি বিজেপির নিজের অন্তর্দ্বন্দ্বে দ্বারা জর্জরিত। এমন দেখেছি আমরা খড়গপুরের বিজেপির সম্ভাব্য প্রার্থী বলছেন ঘরে ঢুকে গুলি করে মারবো, লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছেন। এই মানুষগুলো ইলেকশনের দিকে অশান্তি করছেন। বলুন, আমি এরপরে সব্যসাচীর কাছে যাব। উত্তর সাজিয়ে রাখুন সব্যসাচী। আপনারা যারা চিৎকার করে যাচ্ছেন নির্বাচন কমিশনের কাছে, যাচ্ছেন, মামলা করছেন, সবকিছু করছেন, এগুলো অন্তর্দ্বন্দ্ব বলা হচ্ছে। সিপিএম এর অন্তর্দ্বন্দ্ব, বিজেপির অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল কিচ্ছু করছে না। বলুন 30 সেকেন্ড। নেরো বিস্কুটটা দিয়ে দিন, সৌরভ দাস বুঝে যাবে। না, রাজনৈতিকভাবে উত্তরটা দিন। অনুবাদী নেতা, হত্যাকারী নেতা, চলুন লেরো বিস্কুট নির্বাচন কমিশনার। আপনি একজন আইনজীবী, কি করে আইনজীবী সুলভ কথা বলুন। নির্বাচন কমিশনার উনি। আমরা আপনাদের থেকে শিখি। হাইকোর্ট বলেছেন ব্যক্তিগতভাবে লায়াবেল থাকবেন। চন্দন বসু নতুন হাইকোর্ট বলেছেন ব্যক্তিগতভাবে লায়াবেল থাকবেন। আইন টেকিং আপনারা কোর্টে যান, আপনি ব্যক্তিগতভাবে লায়াবেল থাকবেন। সৌরভ দাস মহাশয়কে আপনি লেরো বিস্কুট দেওয়া ইত্যাদি নোংরা কথা বলছেন। শিশির বাজারিয়া বেশ সব্যসাচী বাবু, লেরো বিস্কুট আপনারা আচ্ছা, ভাস্কর বাবু আমরা এরপরে আসবো শিশির বাজরিয়ার কাছে। শিশির বাবু, আপনার জন্য 30 সেকেন্ড। শিশির বাবু, চন্দন বসু একটা ব্যাপার। শিশির বাবু, আমার সব থেকে আগে একটা কথা অন্তর্দ্বন্দ্বের জন্য আমার হচ্ছে আইনজীবী শিশির বন্ধুর বাবু। জন্য। হ্যাঁ বলুন। না, আমি বলুন, আপনি কি বলছেন, আপনার প্রশ্ন বলুন। না, একটাই প্রশ্ন, আপনাদের অন্তর্দ্বন্দ্ব, পিকনিক, এইসবের জন্য বেসিক্যালি আপনারা কোনো ক্যান্ডিডেট পাচ্ছেন না, এজেন্ট পাচ্ছেন না, আর সব দোষ আপনারা দিয়ে দিচ্ছেন তৃণমূল শাসক দলের ওপর। নির্বাচন কমিশনকে আপনারা বয়কট করছেন, এই ধরনের অভিযোগ উঠছে, ঠিক না ভুল? সেই সঙ্গে আরো একটা প্রশ্ন, যে দলের ময়ূক, আমাদের ক্যান্ডিডেট নেই, আমাদের কর্মী নেই, আমাদের কেউ নেই, কিন্তু একটা কথা বলি, মনোনয়ন দেওয়ার জন্য সেন্টারে ঢুকে গেছে আমাদের প্রার্থীরা, হাতে রসিদ আছে, টাকা জমা পড়ে গেছে, আরো বলছেন আপনারা সময় মতো ঢোকেননি। একটু আমাকে বলতে দিন। বোলপুরে আমাদের প্রার্থীদের একটা ঘরে বন্দি করা হলো, কোথায়? এসডিওর অফিসের ঠিক সামনে। এসডিও দেখতে পারেননি, তারপর এসপি এলেন, বলছেন ভিতর থেকে তালা। বাবা, আপনাদের আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে কেউ নেই, প্রার্থী নেই, সব তো তারা কোথায়? এক ছাতার তলায় তারা আছেন। আপনাদের এমপি সংখ্যা কত আর এমএলএ সংখ্যা কত? আপনার কাছে কি আছে আমি বলি, আপনার কাছে আছে যে যিনি পৃথিবীতে নেই তার ভোট আছে, উনিও ভোট দিয়ে দিলেন। দলের লোকেরা ভেঙে দিচ্ছে, আপনারা বৈদ্যুতিন মাধ্যমে দেখেছেন। আপনি একটু আমাকে বলতে দেবেন, ভালো লাগবে বলতে দিন, তারপরে আপনি আবার বলেন যে হিংসা হয়েছে কিনা। আসানসোলের এমএলএ কে সারা রাত মহিলার বাড়ির চারদিকে পুলিশ ঘেরা, কিসের জন্য, কোন আইনে? শিশির বাবু, আপনি এই কথাগুলো বলছেন, ভাস্কর সিংহ রায় আর শুভম গাঙ্গুলি হাসছে একদমই। তাদের কাছে আপনাদের এই যে তালা আটকে রাখার গল্প কিংবা এই যে মাথা ফাটা, এগুলো হচ্ছে হাস্যকর।
একেবারে একেবারে আপনি ঠিক, বছর একেবারে যারা এরা তো বলতে এসেছিলেন হাসবে। তারা কোথায়? কেন যারা এটাই তো হচ্ছে খেলা হবে, ওয়েস্টিন হোটেলে এটাই তো হচ্ছে গেস্ট খেলা গুলো হবে। কোথায়? আমরা আটকে দিলাম, আরে হোটেল মনোনয়ন দিতে দিলাম না। বেশ, বেশ। এটা খেলা হবে। আমরা শেষ 30 সেকেন্ড, আসবে। আমরা শেষ 30 সেকেন্ড সবাইকে দিচ্ছি। আ- শিশির বাবু 30 সেকেন্ড, আপনার 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড বলতে দেওয়া হোক, বলুন, আমরা ক্লোজিং করবো এরপরে। দেখুন, একটা জিনিস পরিষ্কার, এই যে 4টে পৌর নিগমের ভোট হলো, কোনো ভোট হলো না, ওই হিসেবে আমরা দাবি করেছি বিধাননগর আসানসোলের ভোট বাতিল করা হোক আর আবার ফ্রেশ ভোটিং করা হোক। কোনো একটা ওয়ার্ড একটা বুথে না, পুরো দুটি কর্পোরেশন। আর আরেকটা জিনিস, এই যে ইলেকশন কমিশনের কথা, আমরা এখন ভাবছি যদি কোনো অল পার্টি মিটিংও ডাকা হয় আমরা যাব কি যাব না। কেন তার মানে ওখানে ওই বয়কটের বাড়িতে সিদ্ধান্ত গিয়ে কোনো নিচ্ছেন লাভ নেই। সব্যসাচী চট্টোপাধ্যায় 30 সেকেন্ড, আপনারাও কি এই সিদ্ধান্ত নেবেন? আপনারাও কি ভোট বাতিলের সিদ্ধান্ত নেবেন? নয়, এই নির্বাচনে কোনো কাঁদুনি গাওয়ার নির্বাচন করবার জন্য আমরা লড়িনি। আমরা মানে স্পেসিফিক্যালি বামপন্থী প্রার্থীদের কথা বলছি দায়িত্ব নিয়ে, এবং খুব পরিষ্কার করে কথা বলছি, কাঁদুনি ছাড়া এই লড়াই লড়া হয়েছে। আমরা কাঁদুনি গাইছি না, আমরা এই নির্বাচনে লড়াই করেছি। আমরা নির্বাচনের পরে আবার লড়াই করব, কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা শক্তিশালী হয়েছি, সংগঠিত হয়েছি। তৃণমূল কংগ্রেস ভবিষ্যৎটা দেখে রাখুন। আজকে যারা হাসছেন, আগামী দিনে তাদের কাঁদতে হবে। বেশ, সুমন গাঙ্গুলি হাসছিলেন। আমরা সুনীল বাবুর কাছে আসবো। সুনীল বাবু, যারা আপনার জন্য হেসে- 30 সেকেন্ড সময় দিচ্ছি। আর আগামী 27 তারিখ আপনাদের ওখানে ভোট রয়েছে, সেখানে কি হতে চলেছে, সেখানে কি হবে, সেখানে পরিষেবা কিরকম ভাবে উঠে আসবে মানুষের জন্য, কি মনে হয়? 30 সেকেন্ড সময়। গারুলিয়া পৌরসভা 27 তারিখে ভোট। গারুলিয়া পৌরসভা শান্তিপ্রিয় জায়গা, এখানকার মানুষ নিজের ভোট নিজের সবসময় দেন, আর সবসময় নিজের ভোট নিজে দেবেন। আর এখান থেকে মামাটি মানুষের ক্যান্ডিডেট নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের প্রার্থী আছে, সকলে জিতে পৌরসভা সুষ্ঠু পৌরসভা তৈরি করবে। আর যেভাবে আমরা কাজ করেছিলাম আগামী দিনে, রিপাবলিক বাংলায় ওর থেকে বসে ভালো আপনি আরো কাজ এই যে আশ্বাসটা মানুষের দিতে কাজ পারবেন বাকি তো থাকে, যে আমরা ওটা গারুলিয়াতে করবো। একজনেরও মাথা ফাটবে না, হিংসা হবে না, নিশ্চয়ই। রক্ত ঝরবে না? আপনি রিপাবলিক বাংলায় বসে এই আশ্বাসটা দিচ্ছেন আর আপনি তো আপনার বলেছেন ভোটারদের? ওখানে কখনো রক্ত ঝরে না। নিশ্চয় 2010-2015-তে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, একটা লোক বলতে পারবে না কারো মাথা ফেটেছে, কোথাও রিং হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি 27 তারিখে নিজের ভোট নিজের মানুষ দেবে। আমাদের ভারতীয় জনতা পার্টি যে 19টা ওয়ার্ডে দাঁড়িয়েছে, সবার প্রচুর সবাই একদম ভোটে ওনারা নির্ঝঞ্ঝাটভাবে হারবেন। সুষ্ঠুভাবে তৃণমূল একটা ভোট কংগ্রেস হচ্ছে, সেই ছবিটাই প্রত্যক্ষ করবে। ভারী অনেক মতভেদে জিতবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা যেটা বুঝতে পারছি ময়ূক, যে আজকে এই আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে যে যতই যাই হোক না কেন, 3জন সদস্য যারা ঘনিষ্ঠ, এতদিন ধরে অর্জুন সিং এর ঘনিষ্ঠ ছিলেন বা তার পরিবারের সদস্য, তারা এই মুহূর্তে 3জনেই মামাটি মানুষের ঝান্ডা ধরে, তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলে যোগদান করার পরে এখন বলছেন গারুলিয়ায় আগামী দিনে অবশ্যই সুন্দরভাবে ভোট হবে এবং সেখানে মামাটি চোখ মানুষ থাকবে আসবে। কিন্তু বিশাখা, একদমই তাই। রিপাবলিক বাংলার চোখ থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেক প্যানেলিস্টকে আজকে এই আলোচনায় আসার জন্য। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা এরপর একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে নজর রাখবো। রাজ্যপাল বিরোধিতায় তৃণমূলের নয়া কৌশল, মমতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে ক্ষমতার অপব্যবহার, রাজ্যপালের বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের আহ্বান জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এমনই জানিয়েছেন ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। এবং তার পাশাপাশি বৈঠকের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এবং বলেছেন যে রাজ্যপালের যে এই যে পোস্টটা, সেই পোস্টটা নিয়ে যে কথাবার্তাগুলো এর আগেও বামপন্থীরা বলেছিল অবলুপ্তির কথা, রাজ্যপালের যে পোস্টটা অ্যাজ আ হোল, সেই পোস্টটাকে অবলুপ্তির কথা, অনেকগুলো বিষয় উঠে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্ট্যালিন, এম কে স্ট্যালিনের যে ফোনে কথাবার্তা, বিজেপি শাসিত রাজ্যে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে যেভাবে চেয়ার, এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এম কে স্ট্যালিনের। আমাদের সাথে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ফোনে রয়েছেন। সুজন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম কে স্ট্যালিন ফোনে কথাবার্তা বলেছেন এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলো, তাদের মুখ্যমন্ত্রীদের নিয়ে আলোচনা হবে, বৈঠক হবে।
আপনারা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নন, কিন্তু আপনারা কি স্বেচ্ছায় এরকম ধরনের কোনো বৈঠকে সামিল হবেন? কারণ কি এর আগে আপনারাও বলেছিলেন রাজ্যপালের যে চেয়ারটা, সেই পোস্টটা, সেটার অবলুপ্তি দরকার। মুখ্যমন্ত্রী আমাদের অন্য যে কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, এটা তো খারাপ কিছু কথা না, ভালো কথা। কিন্তু স্টালিনের সঙ্গে আর কি কথা হয়েছে আর স্টালিন কি বলেছেন এগুলো আমার জানা নেই, না জেনে আমি বলবো না। এমনি একটা পোস্ট দেখলাম যে মানে স্টালিনকে কে খবর দিয়েছেন কোনোভাবে এমন, যেটা রাজ্যপাল আবার পাল্টা একটা টুইট করে বুঝিয়ে দিয়েছেন বা চিঠি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ওই কথাটা ঠিক না। এখন কেউ কোনো বিভ্রান্তি তৈরি করছেন কিনা সেটাই বলতে পারবো না। আমি শুধু বলবো রাজ্যপাল পদটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি না, বরাবরের আমাদের স্ট্যান্ড। আমাদের পার্টির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আছেনও বটে কেরালায়, সবচেয়ে কনসিস্টেন্ট অবস্থান নিয়ে এই ব্যাপারে কেন্দ্র রাজ্য সম্পর্ক, কেন্দ্রের ইন্টারফিয়ারেন্স, রাজ্যপাল তার ভূমিকা, এইসবই 356 মানে প্রথম সরকার ভেঙে দেয় তো কেরালায়, পশ্চিমবঙ্গে সবাই জানেন এসব। সেগুলো আমাদের যথেষ্ট স্ট্রং, তার একটা কন্টিনিউইটি আছে। হঠাৎ করে কেউ যিনি এতদিন ধরে মনে করছিলেন রাজ্যপাল আমার দলের লোক হোক, আমার দলের প্রোগ্রামে এসে হাজির হোক, তিনি হঠাৎ রাজ্যপাল বিরোধী কেন হয়ে গেলেন? এটা কি কনসিস্টেন্সি? এটা কোনো টেম্পোরারি ফেনোমেনা? সেইটার উপর নির্ভর করবে তার ক্রেডিবিলিটি। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু। আমাদের সাথে স্টুডিওতে শুভম রয়েছে। শুভম, বামপন্থীদের কনসিস্টেন্ট ডিমান্ড ছিল হচ্ছে রাজ্যপালের যে চেয়ার, সেই চেয়ারের অবলুপ্তি। একটা সময় আমরা দেখেছি গোপাল কৃষ্ণ গান্ধী হোক বা যে কোনো রাজ্যপাল হোক, তাদের আমরা দেখেছি ঘনিষ্ঠতা বিরোধী নেত্রীর সাথে বা বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেই সময় ছিল, এবং বামফ্রন্টের বিরুদ্ধে হার হিম করা সন্ত্রাসের উল্লেখ আমরা দেখেছি একদম শিরোনামে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সুজনবাবু যে কথাটা বললেন যে এখন একটা কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে বলে ইউ আর ফেসিং দ্য হিট, আপনারা বুঝতে পারছেন যে রাজ্যপালের এই বিষয়টা ঠিক ছিল না সেই সময় নন্দীগ্রামে? দেখুন, একসময় বাংলার রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী, যেমন তুমি শুরু করলে। আমরা কিন্তু সবাই ইন আওয়ার কনসিয়েন্স আমরা জানি যে গোপাল কৃষ্ণ গান্ধী এমন একজন মানুষ ছিলেন যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিলেন। উল্টো দিকে আছেন জগদীপ ধনকর, যিনি রাজ্যপালের পদে থাকাকালীন, একজন সাংবিধানিক প্রধান হওয়ার থাকাকালীন তিনি বলছেন কি রাজনৈতিক পট পরিবর্তনের কথা। তিনি বলছেন শিশির বাবুর কাছে আসবো, শুভমের যে মত, সেই মতকে কি কোনোভাবে কাউন্টার করবেন শিশির বাজোরিয়া, বিজেপির মুখপাত্র শিশির বাবু? শিশির বাবু, আপনার কি মত? রাজ্যপালের যে চেয়ার, সেই চেয়ার অবলুপ্তি হওয়া উচিত সেই চেয়ারের, নাকি যেটা আমরা দেখতে পাচ্ছি যে নয়া কৌশল নেওয়া হয়েছে টিএমসির তরফ থেকে, অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা হবে, এই বিষয়টা সম্পর্কে আপনার কি অবস্থান? আমাদের সাথে এই মুহূর্তে শিশির বাজোরিয়া নেই, কিন্তু শুভমের কাছে আমি আরেকবার যেতে চাই খুব স্পেসিফিক্যালি। শুভম, যখন যেখানে কনভিনিয়েন্ট সেখানে সেই অবস্থান কি নিচ্ছ তোমরা? দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা পার্টি অফিস চলে মুরলীধর সেন স্ট্রিট থেকে, একটা সুপার পার্টি অফিস চলে রাজভবন থেকে। আর বিজেপি যে বারবার রাজ্যপালের পক্ষ নিচ্ছেন, ভারতীয় জনতা পার্টির নেতাদের মনে রাখা উচিত যে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন গুজরাটের রাজ্যপাল কমলা বেনিওয়াল, তার সঙ্গে সেই নজিরবিহীন সংঘাতের কথা, এই নজিরবিহীন সংঘাতের বিষয়ে আমরা বারবারই দেখেছি যে তৃণমূল সবসময় এই নিয়ে মুখর হয়েছে। অনেক ধন্যবাদ শুভম, অনেক ধন্যবাদ। আমরা এর পাশাপাশি অন্য একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ময়ূক, বিজেপির ভাঙন নিয়ে ফের সরব রিতেশ তিওয়ারি, নাম না করে আক্রমণ অমিতাভ চক্রবর্তীকে ভাঙনের জন্য দায়ী ভার্চুয়ালি, এমনটাই দাবি করা হয়েছে রিতেশ তিওয়ারির তরফ থেকে, এবং সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন নাম না করে। ফের একজন বিজেপি নেতাকে কটাক্ষ করলেন, অর্থাৎ যেভাবে স্পেকুলেশনটা হচ্ছিল বিজেপিতে যে ভাঙনটা চলছে, সেই ভাঙন নিয়ে আবার কটাক্ষ। শিশির বাবু, এই বিষয় নিয়ে এই যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আসছে, বিজেপির ভাঙন নিয়ে ফের সরব রিতেশ তিওয়ারি, এক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? ফের কটাক্ষ করেছেন। দেখুন রিতেশ বাবু কি বলছেন না বলছেন সেটা ওনার দেখার কথা। পার্টি যে ফয়সলা করেছে পার্টির ফয়সলা, আর আমি পার্টির একজন কার্যকর্তা, আমি পার্টির লাইনেই চলবো। এখন রিতেশ
বাবু অতদিনের একজন পার্টির কর্মী ছিলেন, সহসভাপতি ছিলেন, এইসব কথা যদি না বলেন ভালো হয়, কিন্তু এখন ওনার ইচ্ছে যা বলতে চাইছেন বলবেন। আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না। বেশ, অনেক ধন্যবাদ শিশির বাবু। আমরা কথা বলছিলাম, শিশির বাজোরিয়া বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন, এবং এই নিয়ে যখন কথা হচ্ছে তখন বিজেপির তরফ থেকে, তাদের তরফ থেকে যারা এখনো পর্যন্ত পার্টি লাইন ফলো করেন বলে বলছেন, তারা বলছেন তারা কার্যকর্তা, কেউ বলছেন বিক্ষুব্ধ, কিন্তু পার্টিটা আদৌ কোথায় যাচ্ছে, আদৌ সংগঠন কোথায়, সেই নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এবং তারপর আমাদের ব্রেকিং নিউজ দিয়ে যখন শেষ করছি তখনও কিন্তু সেই দিকেই যাচ্ছে আমাদের আলোচনা। সেখান থেকে কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া গেল না। আজকে জবাব চাই বাংলা এখানেই শেষ করছি। এরপর দেখুন 294, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।